আজকের আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এবং কমপ্লিটিং সেন্টেন্স গ্রামারের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ এখানে খুব সংক্ষেপে আমরা 5 নাম্বার পেয়ে যেতে পারি, কারণ অর্ধেক বাক্য কি দেওয়া থাকে। তাই আমরা পরীক্ষায় বারবার যেগুলো আসে এগুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আমরা ইফ এর কথা বলি। ইফ এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ যেটা যে কোনো পরীক্ষায়, শুধু ফাইনাল পরীক্ষা না, যে কোনো পরীক্ষা আমরা এটা পাইতে পারি। সেক্ষেত্রে আমরা ইফ এর স্ট্রাকচারটাকে জানবো। যেমন ইফ থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল দেওয়ার পরে ভার্ব প্লাস 1 প্লাস অবজেক্ট। নাম্বার 3 ইফ প্লাস সাবজেক্ট plus verb 2 plus object, comma subject plus short past if plus past tense হলে পরেরটা past conditional would could plus might plus verb 1 plus object. Number 3 if plus subject plus had plus verb 3 plus object, comma subject plus should would could might plus have plus verb 3. এখন if এর if যুক্ত সেন্টেন্সটা যদি পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। আর পাস্ট পারফেক্ট কন্ডিশনাল গঠন হলো শুড উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এটা এই তিনটা। এখন আমরা একটা মাত্র সেন্টেন্স দিয়ে তিনটা সেন্টেন্সের গঠন প্রণালীটা আমরা তিনটা উদাহরণ দিয়ে একটা উদাহরণের মাধ্যমে দেখব। যেমন if he comes, comma I shall discuss the matter. তাহলে এখানে দেখা গেছে if he comes present indefinite tense, তাহলে পরে যেটা লিখছি আমরা এটা ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ if যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট। এখানে শুধু আমরা যদি ভার্বটা চেঞ্জ করি তাহলে দ্বিতীয়টা পাওয়া যায়। যেমন কামের জায়গায় যদি লিখি কেম, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তাহলে এখানে শ্যালের জায়গায় আমরা লিখব কি শুড অথবা উড অথবা কুড অথবা মাইট, যে কোনো একটা প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট ঠিকই থাকলো শুড উড কুড মাইট, এদের যে কোনো একটা দিয়ে ভার্বের, আর ভার্বের প্রেজেন্ট ফর্মে কিন্তু দেওয়াই আছে, তাহলে নতুন করে আনার প্রয়োজন নেই। নাম্বার 3 এখানে যদি আমরা প্রথম ক্লোজের ভার্বটা একটু চেঞ্জ করি, হ্যাভ প্লাস কাম, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হলে এখানে আমরা যেটা লিখব এটা হলো পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল হলে সাবজেক্ট ঠিকই থাকলো শুড হ্যাভ উড হ্যাভ, তারপরে কুড হ্যাভ প্লাস মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমরা যদি 2 নাম্বার উদাহরণ দিই, এখানে যদি লিখি কেম, তাহলে এখানে লিখব দিলাম উড ডিসকাস। আর যদি এখানে লিখি হ্যাড প্লাস কাম, তাহলে এটার সাথে আমরা লিখতে পারি উড হ্যাভ ডিসকাসড। পরে যা সাবজেক্ট পরিবর্তন না করলে চলে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স পারফেক্ট কন্ডিশনাল, প্রেজেন্ট টেন্স ফিউচার ইনডিফিনিট, পাস্ট টেন্স পাস্ট কন্ডিশনাল। তাহলে এখানে ইফ এর তিনটা নিয়ম আমরা দেখলাম খুব সহজে। আর এই তিনটা সেন্টেন্স যদি আমরা
করতে চাই তাহলে অবশ্যই তিনটা স্ট্রাকচার আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে। তারপরে আমরা দেখবো সিন্স। সিন্স একটা বহু পরিচিত শব্দ এবং এটা কমপ্লিটিং সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব এবং কানেক্টরস সব জায়গায় আমরা পেয়ে থাকি। তাহলে সিন্স এর ব্যবহারটা সিন্স এস দেওয়ার পরে সাবজেক্ট verb 1 verb 2 plus object comma subject verb 1 verb 2 plus object। যেমন এটা আমরা एग्जांपल দিলে একটা বাক্য দিয়ে দুইটা দিতে পারি। since he came to me I became happy। যেহেতু সে আমার কাছে এসেছিল তাই আমি খুশি হয়েছিলাম। তাহলে সিন্স যুক্ত অংশটা এখানে কি আছে? কেম, পাস্ট ইন্ডিভিজুয়াল। তাহলে আমরা এখানেও কি দিছি? পাস্ট ইন্ডিভিজুয়াল। এখন যদি এখানে লেখা থাকে কামস প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, তাহলে আমরা এখানে লিখব প্রেজেন্ট ইনডিফিনিটেন্স। তাহলে লিখব আই বিকাম। তাহলে হয়ে গেল প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা প্রেজেন্ট টেন্স, প্রথমটা যদি পাস্ট টেন্স হয় পরেরটা পাস্ট। এখন সিন্স যদি শুরুতে না থেকে, বাক্যের শুরুতে না থেকে শুধুমাত্র সিন্সটা মাঝখানে থাকে, তাহলে আমরা এটা তিনটা স্ট্রাকচার ফলো করব। এক নাম্বার হচ্ছে যদি সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট দেওয়া থাকে এখানে সিন্স, তাহলে এখানে হবে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। নাম্বার 2 অর্থাৎ বি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্ব 3 প্লাস অবজেক্ট। যদি দেওয়া থাকে সিন্স তাহলে এখানে এই একই টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট ভার্ব 2 প্লাস অবজেক্ট। এখানে সি নাম্বার যদি দেওয়া থাকে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট প্লাস সিন্স, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখন একটা এই তিনটা সেন্টেন্সের আমরা একটা উদাহরণ দিয়ে দেখবো এবং তোমরা যে কোনো একটা সেন্টেন্স ভালো করে মুখস্থ করবে যাতে তোমার এটা বুঝতে সুবিধা হয়। যেমন it is ব্যাটারি long time since they stayed in Dhaka। তাহলে এখানে দেওয়া আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে আমরা করছি কি পাস্ট ইনডিফিনিট। এখন যদি এটা লেখা থাকে was it was long time since, তাহলে এখানে শুধু চেঞ্জ হবে কি had stayed অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। আর যদি এখানে লেখা থাকতো it has past অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে আবার এই প্রথম পাস্ট ইনডিফিনিট টেন্সটাই ঠিক থাকবে। তাহলে আমরা লিখব দে স্টেট ইন ঢাকা। তাহলে একটা বাক্য ভালো করে মুখস্থ করলে এবং ওটার एग्जांपल টেন্সটা যদি সঠিক থাকে এবং অর্থ যদি ঠিক থাকে তাহলে এটা কমপ্লিটিং সেন্টেন্স করা সম্ভব। তাহলে সিন্স আমরা বুঝলাম। এখন দেখব গুরুত্বপূর্ণ একটা রুলস আছে ইট ইজ টাইম, যেটা বারবার পরীক্ষায় আসে, বিগত পরীক্ষায় একাধিকবার আসছে। ইট ইজ টাইমের আমরা দেখব দুইটা নিয়ম। একটা হচ্ছে ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি ইট ইজ টাইমের পরে অথবা ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট না থাকে তাহলে 2 প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। নাম্বার 2 ইট ইজ টাইম অথবা হাই টাইম প্লাস সাবজেক্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা সবসময় ভার্ব 2 প্লাস অবজেক্ট। একটা एग्जांपल দিলে আমরা করতে পারবো।
যেমন it is time to give up smoking। তাহলে এখানে আমাদের রুলসটা হচ্ছে টু গিভ আপ স্মোকিং, পরীক্ষায় আমরা এইটুকু থেকে আনসার করব। আর যদি এটা এরকম থাকতো ইট ইজ হাই টাইম দে, তাহলে আমরা এখানে লিখতে পারতাম গেভ আপ স্মোকিং। যেহেতু সাবজেক্ট দিছি তাই পরেরটা যে বার্তা থাকবে এটা অবশ্যই পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে। আশা করি এই দুইটা রুলস যদি ভালো করে মনে থাকে তাহলে পরীক্ষায় ইট ইজ টাইম নিয়ে কোনো সমস্যা নেই এবং এই দুইটা ভালো করে মুখস্থ করতে হবে। তারপরে আমরা দেখব নসনার হ্যাট প্লাস সাবজেক্ট verb 3 plus object plus them plus subject plus verb 2 plus object। একটা এক্সাম্পল, নসনার হ্যাট I told the story, then the students became very happy। আমি গল্পটি বলতে না বলতেই ছাত্রছাত্রীরা খুশি হলো। তাহলে নোশনার হ্যাট আই টোল্ড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে দেন, তারপরে কি সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপর হচ্ছে হার্ডলি অথবা স্কার্সলি, এই দুইটা একই নিয়ম। প্লাস হ্যাট, শুধুমাত্র নসনের সাথে পার্থক্য হলো কনজাংশনে, হ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 অবজেক্ট, কনজাংশনটা দিব when, অথবা কেউ ইচ্ছা করলে বিপরীত দিতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। যেমন একটা এক্সাম্পল দেই, hardly had I stopped my reading when I went to eat। আমার পড়া শেষ করতে না করতে আমি খেতে গেলাম। তাহলে এখানে আছে হার্ডলি হ্যাড, সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল, পরে অবজেক্ট প্লাস কনজাংশন হিসেবে when, আবার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে নোশনের ক্ষেত্রে আমরা হার্ডলি স্কার্সলি ব্যবহার করতে পারি, শুধুমাত্র কনজাংশনটা যদি আমরা লক্ষ্য রাখি তাহলেই হয়ে যাবে। তাহলে এটা গেল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখব would you mind, এটা খুবই সহজ, একটা শব্দ আনলেই হয়। যেমন would you mind দিয়ে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট কমা, এই প্রশ্নমূলক চিহ্ন। যেমন উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে, would you mind 14 মিনিট, would you mind having a chat with me, প্রশ্ন উত্তর করতে। তাহলে পরীক্ষা আমরা এটুকু লিখছি having a chat। আচ্ছা, would you mind going to college, অর্থটা এরকম হয় তুমি কি কলেজে যাবে, তাহলে would দেওয়ার কারণে শেষে প্রশ্ন লিখছেন এবং এখানে going ভার্বের সাথে আইএনজি যোগ। এটা খুবই সহজ। তারপরে আমরা কয়েকটা প্রবাদ বাক্য দেখব যেগুলো পরীক্ষায় মাঝে মধ্যে আসে। যেমন প্রবাদ, এটাকে বলে প্রবাদ। প্রবাদটা মাঝে মধ্যে আসে, সব সময় না। প্রবাদ বাক্য এটা তোমাদের মুখস্থ করতে হবে, এখানে গ্রামারে কোনো রুলস প্রয়োগ করা যাবে না।
যেমন একটা প্রবাদ বাক্য আছে uneasy lies the hat that wears crown পরীক্ষা দেখা গেছে uneasy lies the hat এইটুকু দেওয়া আছে বাকিটুকু আনতে হবে আর এটা আমরা যদি বাংলা অনুবাদ করি তাহলে অর্থটা এরকম হয় মুকুট নাকি আগুনের ডালা এরকম আরেকটা প্রবাদ বাক্য আমরা যদি দেখি false are thick where love is thin false are thick পরীক্ষায় একটু আনতে হবে অর্ধেক দেওয়া আছে আর অর্ধেক আনতে হবে তারপরে আমরা দেখি pride goeth before মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে destruction pride goeth before destruction আচ্ছা তারপরে দেখা গেল united we stand divided we fall এরকম ভাবে কিছু কিছু প্রবাদ বাক্য আছে আমাদের অবশ্যই কি করতে হবে মুখস্থ করতে হবে আর প্রবাদ বাক্যের মুখস্থ করার ছাড়া এখানে কোনো বিকল্প কোনো পথ নাই এরপরে আমরা একটা দেখব while এটা খুবই সহজ while plus past continuous tense comma plus আবারই past continuous যেমন একটা एग्जांपल দেখি while I was eating my brother was watching TV তাহলে এখানে while দিয়ে শুরু হয়েছে বাক্যটা past continuous tense আর পরে যেটা আছে এটা past continuous কারণ অতীতে দুইটি কাজ চলমান থাকলে এখানে হয় while দিয়ে সাধারণত শুরু হয় তাহলে আমরা while দিয়ে শুরু করে দুইটাই past continuous tense করছি যখন আমি খেতেছিলাম তখন আমার কি ভাই টিভি দেখতেছিল দুইটা কাজই চলমান তারপরে আমরা দুই একটা एग्जांपल দিয়ে শেষ করে দেব though although থাকলে প্লাস সাবজেক্ট প্লাস verb 1 অথবা verb 2 প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস verb 1 verb 2 প্লাস অবজেক্ট তারপরে একটা एग्जांपल দেখি though you are a player যদি তুমি একজন খেলোয়াড় you cannot show a good performance যদি তুমি একজন খেলোয়াড় তবু তুমি ভালো কৃতিত্ব দেখাতে পারোনি তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি এখানে থাকতো ওয়্যার তাহলে আমরা এখানে দিতে পারতাম কুড এইটুকু অর্থাৎ দল থাকলে প্রথম সেন্টেন্স আর দ্বিতীয় সেন্টেন্স বিপরীত হবে সো ডট ডট দ্যাট এটা যদি থাকে তাহলে প্রথম অংশ এরকম থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব 1 ফিনিশ করে verb 2 plus so plus adjective অথবা adverb plus that plus subject plus cannot অথবা could not plus verb 1 plus object তাহলে আমরা একটা एग्जांपल দেখি যেমন I am so
feeble that তাহলে এখানে লিখছি am অর্থাৎ প্রেজেন্ট টেন্স I cannot do my work আমি আমার কাজ করতে পারি না তাহলে সো ডট ডট দ্যাট থাকলে বাক্যটা নেগেটিভ হয় শেষের অংশটা নেগেটিভ হয় তাহলে am আছে তারপরে এখানে আমরা দেব প্রেজেন্ট টেন্স আর যদি এখানে was থাকতো তাহলে এখানে কি হতো would ওকে আজকে আমরা যেটুকু করছি একটু আশা করি যেগুলা পড়ানো হয়েছে খুব ইম্পর্টেন্ট রুলস এবং এগুলা ভালো করে পড়লে মোটামুটি একটা ধারণা থাকবে আরো বাকি কিছু আছে এগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ দেখতে চেষ্টা করব ওকে গুড বাই